সিকিউরিটি সার্কেল তার চারিপাশে শক্ত করে তৈরি হলো। তার সাথে রয়েছে তার দুই বিশ্বস্ত গার্ড, কাইলিন ও জ্যাক। কিন্তু ভক্তদের উন্মাদনার ঢেউ তাতে এতটুকু স্তীমিত হলো না। আর যে একে একে সবার দিকে হাত তুলে হাই হ্যালো থ্যাংক ইউ বলে যাচ্ছিল। গ্যালারির উচ্চ কাচের দেয়াল ভক্তদের চিৎকার আবার প্রতিধ্বনি করে, দ্বিগুণ করে তুলছিল। কিন্তু আর্যের মুখে অভ্যাসগত হাসি থাকলেও তার চোখের গভীরে লুকিয়ে অন্যরকম দীর্ঘশ্বাস, এক অব্যাখ্যাত অন্তর্গত শূন্যতা, যা হাজার মানুষের উল্লাসেও পূর্ণ হচ্ছিল না। অবশেষে সিকিউরিটি হাতছানিতে এসে এগিয়ে গেল বাইরে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল কালো রঙের উঁচু চকচকে স্টারকাস্ট শুটিং ভ্যান। দরজাটা খোলাই ছিল। আর যে শেষবারের মতো ভিড়ের দিকে ছোট্ট হাত নেড়ে উঠে পড়ে ভ্যানের সিঁড়ি ধরে উপরে ওঠার মুহূর্তে ক্যামেরার ফ্ল্যাশ তার পেছনে এখনও ধাওয়াও করছিল। কিন্তু দরজা বন্ধ হয়ে যেতে যেতে ধীরে ধীরে সেই উন্মাদনা, আলোক ছটার কোলাহল নিঃশব্দে মিলিয়ে গেল। ভ্যানের দরজা নিঃশব্দে বন্ধ হতে বাইরের উন্মত্ত জনসমুদ্রের ধ্বনি যেন হঠাৎই ভূপতিত হয়ে গেল। ভ্যানের ভেতরটা বিস্ময়করভাবে নরম অন্ধকারে মোড়ানো, এক ধরনের শান্ত প্রগাঢ় নিস্তব্ধতা। সিলভার গ্রে আলোয় ভ্যানের অভ্যন্তর যেন আধুনিক কোনো চলমান রশ্মি। দেয়ালের ধাতব পালিশ, আয়নার শীতল দতি আর আলোর ফরেস্ট আভা মিলেমিশে তৈরি করেছিল এক অন্তর্মুখী পরিবেশ। নরম লেদারের সিটে ডুবে গেল আর যে এক কোণে তার জন্য সাজানো পানির বোতল, কাগজে মোড়া স্ক্রিপ্ট, ভ্যানিটির টেবিলে পরিপাটি করে রাখা মেকআপ ব্রাশ। ভ্যানের আলো নরম হয়ে আসতে আর্যের চোখের সামনে ভেসে এলো এক মুখ, সানা। সাথে তার চোখে ভেসে উঠল সেই দৃশ্যখানা। মনে হলো বুকের গহীনে যেন কেউ ধীরে ধীরে ছুরি টেনে নিচ্ছে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ভ্যান ছুটে চলছে আর্যের গুলশানের ফ্ল্যাটের দিকে। সানা ফ্ল্যাটে আসে রাত 9টার দিকে। মিসেস রাহেলা তাকে না খেয়ে আসতে দেয়নি। ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখে নিগুড় অন্ধকার। তার পা কিছুর সাথে বাধা পড়ে। সে পাত্তা না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে প্রবেশ করতেই তাকে কেউ একজন একটানে দেয়ালের সাথে চেপে ধরে। তার দুই হাত ওই ব্যক্তির এক হাতে মুষ্টিবদ্ধ। সে কিছু বলার আগে অন্য হাত দিয়ে তার মুখ চেপে ধরে। সানার কানে আসে একটা হিমশীতল রুক্ষ পুরুষালী স্বর। ওয়েলকাম হোম ওয়াইফি। চৌধুরী মহলে পরিবেশ হাস্যজ্জ্বল হলেও একজনের মনে আমাবস্যার ঘনঘটা। সে আর কেউ না, এসপি। কারণ একটু আগেও তাকে ভালো করে ওয়ার্নিং দিয়ে ক্লাস নিয়েছেন খুশদিল ফারুকী, যেন কাল সকালে তিনি এসপিকে অফিসে পান। প্রয়োজন হলে ঝাড়ুদার হবে, তারপরও তাকে দেখা চাই। এসপি মনে মনে হাজারটা গালি বর্ষণ করলেও তার মুখ দিয়ে হ্যাঁ ছাড়া আর একটা সরিষার দানাও বের হলো না। এক প্রকার রাগ করেই সারহাদের রুমের দিকে যাচ্ছে সে। সারহাদ বহুদিন পর আজ বাড়িতে। এসপি অনুমতি তোয়াক্কা না করে সারহাদের কক্ষে প্রবেশ করে। সারহাদ কার উপস্থিতি টের পাওয়া মাত্র হাতের ল্যাপটপখানা ঠাস করে বন্ধ করে দিল, যেন তাতে বিশেষ কিছু ছিল। কিন্তু এসপির লক্ষ্য সেই দিকে নেই। ব্রো, আমার দুটো আবদার আছে। সারহাদ তার ভাইকে অসম্ভব ভালোবাসে। আজ পর্যন্ত এসপির কোনো আবদার বা ইচ্ছা অপূর্ণ রাখেনি। সে ঠান্ডা শীতল কণ্ঠে প্রত্যুত্তর করে, ওকে। এসপি জানতো তার ভাই এটাই বলবে, তাই ভনিতা ছাড়ে বলা শুরু করলো। ব্রো, ফার্স্ট আমার আরেকটা গাড়ি লাগবে। সেকেন্ড, কাল আমি অফিসে জয়েন করব। দ্বিতীয় বাক্যখানা শ্রবণ হতে সারাত অবিসর চোখে তাকায়, যেন পৃথিবীর কোনো অদ্ভুত কথা শুনছে। হঠাৎ এত পরিবর্তন? মামা মেয়ে দিবে বলেছে? তাহলে আর যেতামই না। আরে তুমি পুরোটা তো শুনবে। শোনো, আমি অফিস জয়েন করব, তবে স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কিন্তু সিমরান তো নিউ কামার, ওর। আরে ব্রো, আমি তো নামের অফিস জয়েন করব। সারহাত মুহূর্তে বুঝে ফেললো ভাইয়ের কাণ্ড কারখানা। ওকে। থ্যাঙ্কস ব্রো, তোমার লাইফের সব উইশ পূরণ হোক। এই বলে এসপি চলে যায়। সারহাত নিজের ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রাখে। সব নয়, জাস্ট একটা। পুরো রুম জুড়ে অন্ধকারে হাতছানি। তার মাঝে দাঁড়িয়ে আছে দুজন মানবী। শুধুমাত্র আসছে তাদের নিঃশ্বাসের শব্দ। বেলকুনির মৃদু আলো এসে আর্যের মুখের উপর পড়তেই আর্যের রক্ত চক্ষুর সাথে চোখাচোখি হয় সানার ভয়ার্ত চোখের। সানা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কে হতে পারে, আবার ওই অজ্ঞাত ব্যক্তি না তো।
আরজেকে দেখে একটা স্বস্তি নিঃশ্বাস পেল, কিন্তু পালানোর ফুরসত পেল কই। আর যে এমনভাবে তার মুখ চেপে ধরেছে যেন তার শ্বাস আটকে আসা জোগাড়। আর যে গরম নিঃশ্বাস সানার চোখে মুখে আছড়ে পড়ছে। আর যে নিজেকে যথেষ্ট সংবরণ করিয়ে নিজের রুক্ষ পুরুষালী স্বরে বাক্য ছিল। তোমার সাহস কিভাবে হলো বাড়িতে হাজবেন্ড রেখে রেস্টুরেন্টে বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া? হাউ ডেয়ার ইউ মিসেস জাওয়ান? ওপাশে রমণীর অবস্থা খারাপ। সানা নিজের সর্বশক্তি দিয়ে হাত ছুটিয়ে আরজেকে ধাক্কা দিল। সামনে বলিষ্ঠ মানব বোধ একটু নড়ল। আর যে সানার মুখ থেকে হাত সরিয়ে নিল। সানা হাঁপড়ের মতো শ্বাস টেনে নিল ভিতরে। একটু পর পর আরজের চোখে নির্ভীক দৃষ্টি নিক্ষেপ করে। মিস্টার জাওয়ান, আপনার কোনো অধিকার নেই আমার ক্যারেক্টারের ওপর আঙুল তোলার। আরজের পছন্দ হলো না কথাখানা। আর যে আরেকটু এগিয়ে এসে সানার মুখে পড়া বেবি হেয়ারগুলো ধীরে আঙুলে কানের পিছনে গোছে বাক্য ছুড়ে সানার দিকে। তুমি আমাকে অধিকার শেখাচ্ছ? হ্যাঁ, শিখাচ্ছি। আগে নিজের কুকর্মগুলোকে দেখুন। কুকর্ম? লাইক? সানা ব্যাগ থেকে মোবাইল নিয়ে মাস্টার পাঠানো ওই দিনের ছবিগুলো বের করে আরজের সামনে ধরে। আর যে এগুলো দেখে ফ্রুকুচ গেল। সে সানার হাত থেকে মোবাইলটা নিয়ে দেখলো। মুহূর্তেই তার চোখে ধরা পড়ে যায়। সে সানার দিকে তাকায়। এগুলো এআই? সানা যেন আকাশ থেকে পড়লো। আরজের হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে ভালো করে দেখছে। এআই? ওই ছেলেটা কে ছিল? মানলাম এগুলো এআই। তাহলে ওই দিন আমি হসপিটালে নিজ চোখে দেখেছি, ওটা কি ছিল? সানা তার কথাটা কেচে বলে উঠছে। বারবার সানা এড়িয়ে যাওয়া আরজের মনের রাগ আরও এক ধাপ বাড়িয়ে দেয়। কিন্তু সে কিছুতে সানার সামনে নিজের কন্ট্রোল হারাতে চায় না, আবার নিজেকে আটকাতেও পারছে না। আরজের বড় একটা শ্বাস ভেতরে টেনে নিয়ে বলে, লিসন ওয়াইফি, সব জায়গার আমি হব না। সানা বুঝলো না তার ঘোরানো পেঁচানো কথার মানে। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আরজের দিকে। মানে? আরজে দু কদম এগিয়ে আসলো সানার দিকে। সব মানে খুঁজতে নেই ওয়াইফি। তুমি যতটা মানে খুঁজবে ততটা অন্ধকারের অতলে হারিয়ে যাবে। আম গনা আস্ক ইউ লাস্ট টাইম। আরজের বাক্য সম্পূর্ণ হওয়ার আগে সানা বলে উঠল, ফ্রেন্ড, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। আর ফ্রেন্ড রেস্টুরেন্টে বসে তোমাকে গার্লফ্রেন্ড বলেছিল কেন? সানা কি বলবে ভেবে পাচ্ছে না। আর যে ধীর কদমে তার দিকে এগিয়ে আসছে। সানা এক কদম দু কদম করে পিছিয়ে দেওয়ালের তার পিঠ ঠেকে যায়। আর যে তাদের মধ্যকার দূরত্ব মিটিয়ে সানার দুই দিকে হাত রেখে রুক্ষ পুরুষালী কঞ্চে শুধালেন, জাস্ট প্রে অ্যান্ড উইশ তুমি সত্যি হও। আর ও শুধু ফ্রেন্ড হয়, না হয় একটা হেডলাইন, একটা কিডন্যাপ, একটা খুন। আর তোমার সো কল্ড ফ্রেন্ডের দি এন্ড। এবার সানার মনে একটু ভয় জমেছে, কারণ তার জন্য এসপি যদি কিছু হয়ে যায়। সে কিছু বলার জন্য চোখ তুলতেই নজরে আসে আরজে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরজে নিজের মুখটাকে সানার দিকে নিয়ে আসছে একটু একটু করে। নজর তার অধরে। সানা তার মতলব বোঝার সাথে সাথেই তাকে দিল এক ধাক্কা। আর যে ঘড়ে থাকা হঠাৎ এমন ধাক্কায় কয়েক কদম পিছিয়ে যায়। মুহূর্তে তার রাগটা মাথা চারা দিয়ে উঠে। সানার রিজেকশন একদম পছন্দ হয়নি তার। সে ক্রোধে সানার পাশের দেয়ালে পরপর কয়েকটা থাবা বসিয়ে দেয়। ইতিমধ্যে তার চোখ লাল হয়ে উঠেছে। সে নিশ্চিত এখানে থাকলে সে সানাকেও আঘাত করে ফেলবে। আর যে নিজের চুল খামচে ধরে, না এখানে থাকা যাবে না। আর যে সানার রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সানার কানে আসে আর যে রুক্ষ কঞ্চ, You already get in the darkness, wifey. সানা এখনো মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। সে আর যে চোখে মুখে এতটা হিংস্রতা কোনোদিনও দেখেনি। নিচ থেকে কিছু আওয়াজ আসতেই তার ধ্যান ভাঙে। সে একটা শুকনো ঠোক গিলে কক্ষের বাইরে বেরিয়ে আসে। নিচের দিকে তাকাতে তার চোখ বেরিয়ে আসে উপক্রম। পুরো লিভিং রুমের উপর দিয়ে মনে হচ্ছে ভূমিকম্পই বই গিয়েছে। সানা এগিয়ে গিয়ে মেঘাকে জিজ্ঞেস করতে মেঘা জানায় আর যে বাড়িতে এসে সানাকে না পেয়ে এই সব কিছু ভাঙচুর করেছে। সানা কিছু না বলে উপরে গিয়ে এসপিকে কল করে। কি? সানা ভীষণ বিরক্ত। এই ছেলেকে এই নিয়ে 5 বার বলে ফেলেছে। এর তারপরেও বলছে প্রতিবার কি কি কি। বেল, জাউরা বলেছে তোকে খুন করবে। কাল বউ আমায় গাড়ি দিয়ে উড়াতে চেয়েছে, আর আজ জামাই খুঁজছে খুন করতে। আমার জীবন কি বন্যার জলে ভেসে এসেছে নাকি? আমি কি করব বল? আচ্ছা, সত্যি করে বল, আমার পিছনে মধু আছে নাকি? না, বল আমায়। তুই আর মামা কি কম ছিলি যে উপরওয়ালা আরেকটাকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে?
আচ্ছা, তুই রেগে যাচ্ছিস কেন? বাহ, কেউ আমায় খুন করতে চাইছে আর আমার খুশি হওয়া উচিত? না, আমার তো বরং এটা বলা উচিত, নেন ভাই, এই ছুরি দিয়ে মারেন, ব্যথা কমে যাবে। আচ্ছা, জাস্ট টেক ইট ইজ। আমার মা বেঁচে থাকলে তবে তো ইজি ভাবে নেব। আর যে রুমের দরজা খুলতেই যেন এক দমকা অন্ধকার তার উপর ঝাঁপিয়ে পড়ল। মেঝের উপর দীর্ঘদিন জমে থাকা নীরবতা যেন মুহূর্তেই ভেঙে চূর্ণ হলো, ঠিক যেভাবে তার বুকের ভেতরে সংযম ভেঙে গেল। আর যে চোখ দুটো লাল অগ্নিগোলকের মতো জ্বলে উঠল, মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, চোয়াল বেয়ে নেমে আসছে রাগের অশ্লীল কম্পনের এমন এক তীব্রতা যা মানুষকে মানুষ রাখে না, হিংস্র জন্তু জানোয়ারে রূপান্তরিত করে। হঠাৎই সে হাত বাড়িয়ে টেবিলের উপরে থাকা দামি ওয়াইনের বোতলটা তুলে আছাড় দিল দেয়ালে। বোতলটা ভেঙে ছিটকে গেল। তারপর একের পর এক সাইড ল্যাম্প, কফি মগ, কাচের শোপিস, পারফিউমের বোতল সব কিছু সে ধরছে এবং ছুঁড়ে মারছে। মুহূর্তে ভেঙে যাচ্ছে, বিস্ফোরিত হচ্ছে, কিন্তু সে থামল না, বরং আরও বেপরা হয়ে উঠল। রক্তে ভেজা হাত দিয়ে সে আবার দেয়ালে খুশি মারল। আর যে ফোন হাতে নিয়ে আয়নকে কল করে। ওই পাশের ব্যক্তি ফোন উঠাতে আর যে ঘুরছে উঠছে। একটা ছেলের ব্যাপারে জানতে তোমার 2 দিন কেন লাগছে আয়ান? স্যার, কেউ ওর আশেপাশে আছে যে ওকে প্রোটেক্ট করছে, যার কারণে আমাদের লোকেরা তার কাছে পৌঁছতে বারবার ব্যর্থ হয়েছে। আর ও চৌধুরীদের ছেলে, সরফরাজ চৌধুরী। ম্যাম সত্যি বলছিল, ওরা ছোটবেলাকার বন্ধু। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আয়ান থামে। আর যে এবার তপ্ত রুক্ষ কণ্ঠে বাক্য ছুলেন। দ্যাটস নট এনাফ ফর মি। আই ওয়ান্ট টু নো এভরিথিং, ইডিয়েট। এই বলে নিজের হাতের ফোনখানা ছুঁড়ে ফেলে দিল। ওই পাশের ব্যক্তির কথা শোনার প্রয়োজনও বোধ করল না। জোরে জোরে শ্বাস নিয়ে নিজের মাথা চেপে ধরে বসে আছে আর যে। কালকে সোফিয়ার সাথে কথা বলে সানার ব্যাপারটা পাবলিকলি করে ফেলবে। এসপি সানার সাথে কথা বলে মাত্র নিচে এসেছে, হঠাৎই সানিতা তাকে পেছন থেকে ডেকে উঠছে। ফারাদ ভাই, কি? অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম পায়েস বানিয়েছি। সানিতা পায়েসের পাটিটা এসপির দিকে বাড়িয়ে দেয়। এসপি না চাওয়া সত্ত্বেও এক চামচ মুখে দিল, ব্যাস এক চামচ। না সে গিলতে পারছে না ফেলতে পারছে, তার মনে হচ্ছে কেউ চিনি আর লবণের ফ্যাক্টরি ঢেলে দিয়েছে। এটা একদম আলট্রা প্রোম্যাক্স 20 টাইপের কিছু। কিন্তু চোখ তুলে তাকাতে সানিতার উৎসুক দৃষ্টি দেখে কেন জানে আর মেয়েটার মন ভাঙতে ইচ্ছে হলো না। এসপি বহু কষ্টে তা গলার নিচে ফেলেই বলে, গুড, ভেরি টেস্টি। এতটুকু বলেই সে এক নিঃশ্বাসে পুরো পায়েসের বাটি সাবার করে কোনো মতেই। সানিতা মনে মনে ভীষণ খুশি হয়। আর একটু এনে। সানি, তুই বরং এক কাজ কর, পুরো পাতিলটা নিয়ে তোর বাপকে দিয়ে আয়। আফটার অল মেয়ের প্রথম রান্না বলে কথা। সানিতা আচ্ছা বলে চলে যায়। এসপির মুখে ছোচে ক্রু হাসে। আজ বেটা বুঝবে কত ধানে কত চাল। এ বলে উপরে তাকাতে চোখাচোখি হয় খুশতিলের আগুন ঝরা খেয়ে ফেলা দৃষ্টির সাথে। ব্যাস এটাই কম ছিল, বেটা সিসিটিভির মতো সারাক্ষণ আমার পিছনেই পড়ে থাকে। খুশতিল তাকে চোখ দিয়ে রুমের দিকে ইশারা করছে। মুহূর্তে এসপি তার ইশারার মানে বুঝতে পেরে মনে মনেই পড়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুরো কক্ষ জুড়ে নীরবতায় ছেয়ে রয়েছে, কিন্তু সেই নীরবতার মাঝেও এসপির দিকে তাকে আছে একজোড়া তীক্ষ্ণ চাহনির চোখ। এদিকে এসপি মনে মনে সকল দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছে, কিন্তু প্রয়োজনীয় সময় ইন্নালিল্লাহ ছাড়া আর কিছুই মনে আসছে না। অলরেডি খুশদিল ফারুকী গত আধা ঘন্টা ধরে তাকে লেকচার দিয়েছে। তার লাইফ শেষ, সে আওয়ারাগিরি ছাড়া আর কিচ্ছুই করতে পারবে না। এইভাবে আর কত কি। তারপর নীরবতা পাক্কা 10 মিনিট অতিবাহিত হওয়ার পর খুশদিল আবারও নিজের মহা মূল্যবান বাক্যখানা ছুড়লেন এসপির দিকে। এবার এটা বলো, হাজার নিষেধ থাকা সত্ত্বেও তুমি আমার মেয়ের পিছু ছাড়বে না, তাই না? বলছে কি হরপ্পা মামা, আমার পেছনে মেয়েদের লাইন আর আমি নাকি ওনার। এসপির ভাবনার সুতা টেনে ধরে আবারও বাক্য আওড়ান খুশদিল ফারুকী। সানিতা, এই বাড়িতে 3 মাস থাকবে, আর আমি চাই না এই 3 মাস তুমি এই বাড়িতে থাকো। প্রয়োজন হলে আমি তোমাকে ছোটোখাটো ফ্ল্যাট খুঁজে দেব, তুমি ওখানেই শিফট হয়ে যাবে এই কদিনের জন্য। এসপি ইচ্ছে করছে এই বাড়ির দলিল এনে দেখাতে, ওখানে তার বিখ্যাত নামটাও লেখা আছে। আর এই হরপ্পা মামা তাকে বলছে
তার বাড়ি থেকে চলে যেতে, কিন্তু তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো, এই সুযোগটা পেপে দিয়ে চেপে দেওয়ার। ওকে, আমি রাজি। তবে আমার ফ্ল্যাট ঠিক করা আছে, আপনি ওটাই দিলে আমি চলে যাব। বা লাইফেও তো কোনো কাজ এক কথায় করনি, হঠাৎ একবারে রাজি হয়ে গেলে মতলব কি? এসপির ইচ্ছা করছে নিজের মাথায় নিজেই দুটো বাড়ি দিতে। কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। যাই হোক, তুমি যখন চাইছো এখন বলো কোথাকার চাই। গুলশান আর্ট, ব্লক 3-এর প্লটে। তুমি এত দামি ফ্ল্যাট দিয়ে কি করবে? আচ্ছা যাই হোক, কাল পেয়ে যাবে। এই বলে তিনি বেরোনোর আগেই সানিতা আসে, হাতে এক বাটি পায়েস। পাপা, তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজছিলাম। ভদ্রলোক যেমন গোছের মানুষই হন না কেন, মেয়ের কাছে বেস্ট। পাপ্পাকে কেন খুঁজছিলেন মামুনি? সানিতা এসপিকে একটা হাসি উপহার দিয়ে তাকায়, যে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে তার দিকেই তাকিয়ে আছে। সানিতা নিজের চোখ ফিরিয়ে খুশদিলের দিকে একটু এগিয়ে এসে বলে, দেখো না, আমি ফার্স্ট টাইম কিছু বানিয়েছি। আচ্ছা তাই নাকি? দেখি পাপ্পা কেমন হয়েছে। এসপি ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। মনে মনে একটা ক্রু হাসি দিয়ে খুশদিলের দিকে তাকায়। খুশদিল মাত্র এক চামচ মুখে তুলে আর গিলতে পারছে না, ওনার চোখ বড় বড় হয়ে গিয়েছে। একে পায়েসের প বলে কিনা ওনার সন্দেহ। এসপি এগিয়ে এসে সানিতার হাত থেকে বাটিটা নিয়ে বলে হচ্ছে, কি হলো মামা, ভালো হয়নি বুঝি? নিন না, আরেকটু নিন। ভদ্রলোক মেয়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না, এদিকে গিলতেও পারছে না, তাই এসপির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে মাথা দুদিকে নেড়ে না বোঝাচ্ছেন, আর মেয়ের দিকে তাকিয়ে মাথা উপর নিচে হ্যাঁ বোঝাচ্ছেন। ওকে, তাহলে পুরোটা তোমার জন্য। এসপি আরও এক চামচ নিয়ে ওনার মুখের সামনে ধরে। উনিও ভালো মতোই বুঝতে পারছে এই ছেলে ওনার মজা নিচ্ছে। বাধ্য হয়ে উনি পুরোটাই সাবার করে পরেই সানিতা চলে যায়। উনি এক দৌড়ে বাথরুমেই চলে যান। এই দিকে এসপি তো পেট ফেটে হাসি আসছে, সে আর দাঁড়ালোই না। তার উপর আবার অপারেশন সার্চ লাইট চলে না আসে। পালা এসপি, পালা। পালালেই বাঁচবি, না হলে হরপ্পা মামার হাতে আজকেই তোর ডেথ ডে হয়ে যাবে। ফোনের ওই পাশ থেকে জ্যাকের বলা কথাগুলো আর যে শ্রবণ ইন্দ্রিয় হতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। জাস্ট কিল দেম ইডিয়েট। আর্যের ফোন কাটার পর কালো লেদার জ্যাকেট পরে মুখে কালো মাস্ক চেনে রুম থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সানার রুমের দিকে একবার লক্ষ্য করে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে পার্কিং লটের কাছে চলে যায়। সেখান থেকে নিজের অতি পছন্দের কালো হায়াবুসা বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। সানার আজ একটু সকালেই ঘুম ভেঙে যায়। সে হামি তুলে নিচে আসতেই দেখে ঈশানী আসছে। সানার মাথায় দুষ্ট বুদ্ধি এঁচে ছোটে বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে যায় ঈশানীর দিকে। ওয়েলকাম কালনাগিনী, ওয়েলকাম টু জয় বাংলা, আই মিন ব্ল্যাক স্পেস। ইউ নো হোয়াট, আমি দূর থেকে দেখলাম একটা ডাইনি, আর কাছে এসে দেখি এটা তুই। আমিও দূর থেকে দেখলাম দরজা ঠেলে একটা কালসাপ আসছে। কাছে এসে দেখি, এ মা, এ তো কোনো সাধারণ সাপ নয় লা, এ তো স্বয়ং কালনাগিনী। ঈশানীর মুখে অন্ধকার নেমে এলো। এই মুহূর্তে সানার সাথে ঝগড়া করে নিজের মুড খারাপ করতে চায় না সে, তাই তার পাশ কাটিয়ে আর্যের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু সিঁড়ির কাছে আসতে সানা হাত দিয়ে বাদশাতে। কি অ্যাপার্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট? কিসের? বাহারে ঘরে সেলিব্রিটি থাকবে, আর অ্যাপার্টমেন্ট ছাড়া আমি যে কাউকে যেতে দিব নাকি? দেখ, এখন আমার মজা করার একদম মুড নাই। আমারও নাই, 1002 ফেল। তারপর জাহান নামে যা, আই মিন উপরে যা। ঈশানী এই জানিয়ে 5 মিনিট সানার সাথে তর্ক করে। অবশেষে বাধ্য হয়ে দিল তাকে। সানা টাকা নিয়ে ছেড়ে দিল তাকে, কিন্তু তার ঠোঁটের কোণে এখনো দুষ্ট হাসি। ঈশানী আর্যের রুমের সামনে দাঁড়িয়ে গত 10 মিনিট ধরে আর্যকে ডেকে যাচ্ছে, কিন্তু আর্যে না দরজা খুলছে আর না ভেতর থেকে কোনো শব্দ আসছে। এবার তার সন্দেহ হলো, সেই নিচে তাকে মালাকে জিজ্ঞেস করল, মালা আর যে কোথায়? স্যার তো সকাল থেকে বাসাতে নেই। কি? ঈশানী মুহূর্তেই বুঝে ফেলে সানার কার সাথে এভাবে তাকে খোল খাওয়ালো। রাগে সে গজগজ করতে করতে সানার রুমের সামনে যায়, তার দরজাতে কয়েকটা ধাক্কা দেয়। ডাইনি, ব্লাডি গার্ল, তোকে আমি ছাড়বো না।
এভাবে 5 মিনিট রাগ ছাড়ার পর হঠাৎ সানা পেছন থেকে বলে উঠছে। পারফেক্ট শর্ট। ঈশানী তড়ক করে পেছনে তাকায়, দেখে সানা মোবাইল হাতে নিয়ে তার দিকেই ধরে আছে। ডিনার ডিয়ার কাল নাগিনী, তুই এতক্ষণ যা যা বলেছিস সব আমি ভিডিও করে ফেলেছি। এখন এটা বল, আমি যদি এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করি তাহলে আমি ফেমাস হব কিনা? সামনে থাকা ঈশানী এবার একটু ভয় পেয়ে গেল। তার গলা শুকিয়ে আসছে, কারণ এমন ভিডিও ভাইরাল হলে তাকে প্রচুর ট্রলের শিকার হতে হবে। তুই এমনটা করতে পারিস না। তুই খুব ভালো করেই জানিস আমি চাইলে তোকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারি। বাহ, কি চাই সেটা বল। একদম লাইনে। বেশি কিছু না, জাস্ট ওই সময় যা দিয়েছিস তার থেকে 5 গুণ বেশি দিবি। আবে না, হ্যাঁ বল, তুই দিবি কিনা? না হয় আমি এক্ষুনি এটা পোস্ট করে দিচ্ছি। ঈশানী বাধ্য হয়ে সানাকে আরো 10,000 দিয়ে দেয়। দ্যাটস লাইক এ গুড গার্ল নাগিনী, আই মিন গার্ল। এভাবেই মাঝে মাঝে সকাল বিকাল আসবি আর আমার ব্যবসার কাজে আর আমার ব্যবসার ঘরে সবুজ বাতি জ্বলবে। এই বলে ঈশানীর বাহুতে দুটো চাপড় দেয়। সানা ঈশানীকে একটা ঠান্ডা হাসি উপহার দিয়ে নিজের রুমের সামনে গিয়ে আবারও ফিরে তাকায়। বাই দ্য ওয়ে কাল নাগিনী, আমি না ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম। এইবারে ঈশানী ক্রোধিত হয়ে তার রুমের দিকে যেতে সানা ঠেস করে ঈশানী মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ঈশানী রাগে লাল হয়ে যাওয়া মুখ নিয়ে দরজায় কতক্ষণ আঘাত করে চলে যায়। এদিকে সানা হাসতে হাসতে নিচে বসে পড়ে। আজ এই কালনাগিনীকে ভালো মতো লুটি নিয়েছে। সে জানতো আর যে বাড়িতে নেই। কি মানসিক শান্তি। সানা একেবারে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে নাস্তা করতে। সে টেবিলে বসে ভাবছে আজকে এই লোকের কি হলো। সকাল থেকেই তো দেখা যাচ্ছে না কোথাও, আবার রাতবেলাতে গায়েব হয়ে গেল নাকি। এমন সময় তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলার ঘ্রাণ। একদম কাছ থেকে কেউ তার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে। ডু ইউ মিস মি ওয়াইফি? সানা হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে চমকে ঘাড় নেড়ে পাশে ফিরে তাকায়। নজরে আসে আর যে ইতিমধ্যে যে সানার দিকে মাদক ভরা দৃষ্টিতে তাকিয়ে। সানা কিছু না বলে হাত বাড়িয়ে নিজের প্লেটখানা নিয়ে পাশের চেয়ারে চলে যায়। আর যে কিছুটা ব্যথিত হলো সানা নীরবতায়। তারপরও সানার বসা ওই চেয়ারই বসে পড়ে। সানা চুপচাপ নিজের খাবার খাচ্ছে। সানা চায়ের কাপের জন্য হাত বাড়ানোর আগে আর যে কাপ চা এগিয়ে দিল তার দিকে। সানা নির্বিঘ্নে নিজের চা পরোটা এক মনে খেয়েই চলেছে। অন্যদিকে আরজের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে হরিণ টানা চোখের সাথে মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা মায়াবী মুখখানা কেমন একদম মিলিয়ে যাচ্ছে। যেন এই রংটা তাকে ছাড়া মানাতই না। না মেকআপের প্রসাধনী, না অতিরিক্ত সাজগোজ, সব সাধারণ মিলিয়ে যেন একদম পারফেক্ট। কিন্তু পাশে বসা রমণীর কি সেই দিকে খেয়াল আছে? না, নেই তো। সে তো এক মনে নিচের দিকে তাকে নির্বিকারে ভঙ্গিমায় খেয়েই চলেছে। এবার আর যে লক্ষ্য করলো সানা একদম রেডি হয়ে আসছে। তুমি কি কোথাও যাচ্ছ? ভার্সিটিতে। আরজের কপালের ভাঁজ আরো সুকুঞ্চিত হলো। ভার্সিটি মানে? ভার্সিটিতে মানুষ কেন যায়? তুমি পড়াশোনা শুরু করেছো? আর যে ছোচের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে একদম সানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠছে, তুমি চাইলে আমি তোমার বায়োলজির ক্লাস নিতে পারি। সানার ভাব পরিবর্তন হলো না। সে সামনে থেকে আরেকটা পরোটা নিতে নিতে বলল, আমি আর্টসের স্টুডেন্ট। আর যে মনে হলো কেউ তার মুখের উপর এক বালতি জল ফেলে দিয়েছে। ও আচ্ছা, আমি কামালকে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে আসবে। নো থ্যাঙ্কস, আমি ক্যাব বুক করে নিয়েছি। আর যে কামালকে ফোন দেওয়ার জন্য মাত্রই হাতে ফোন নিয়েছে। সানার কণ্ঠস্বর কানে আসতে নিজের হাতের ফোনখানা চেপে ধরে। সানা, ডোন্ট ফোর্স মি টু। আমি এমন কিছু করি যেটা তোমার পছন্দ হবে না। কিন্তু ওই পাশে রমণীর থেকে কোনো জবাব আসলো না। সে নীরব নিবৃত্তে উঠে চলে যায়।
সানা এড়িয়ে যাওয়া আরজের বুকে ছুরি গাঁথার মতো মনে হলো। সে রাগে টেবিলের সব কিছু হাত বাড়িয়ে ফেলে দিল। কাঁচা জিনিসগুলো মুহূর্তে ছনছন করে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। রণবীর 2 আঙুলে নিজের মাথা ঘষে। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে আজকাল, কেমন যেন তার থেকে দূরে দূরে থাকছে। কিছুদিন আগেও তো আরজে রাত করে বাড়ি ফিরে সানা তার জন্য বসে থাকতো, এটা সেটা জিজ্ঞেস করতো, কিন্তু কাল সারা রাত সে বাড়িতে ছিল না। অথচ মেয়েটা জিজ্ঞাসা দূর, একটা খোঁজও নিল না কোথাও সানা অন্য কাউকে। না না, সে আর ভাবতে পারছে না। যদি এমন কিছু হয় তাহলে আগে ওই ছেলেকে খুন করবে। আর যে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। তোমার অভিযোগগুলোই সুন্দর ছিল। তোমার নীরবতা আমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে, অথচ আমি চাইতাম তুমি এমনই থাকো। এসপি নতুন কালো মার্সিডিজ জি ওয়াগন জিপে বসে আছে সানা। সে কামালকে আচ্ছা মতন ঘোল খাইয়ে এসেছে। এসপি নতুন গাড়ি দেখে অনেকটা অবাক হয়েছিল বচ্চে। রোজ নতুন নতুন গাড়ি কোথা থেকে পাস তুই? কোথাও আমাকে না বলে ব্যাংক ডাকাতি করিসনি তো? ব্রো, এর থেকে একে একে তো ভাইয়ের টাকা, তার উপরে তুই ফুটানি দেখাচ্ছিস। সর এখান থেকে, ফকিরনি কোথাকার। এসপি একটি কথাও বাড়ালো না, আর বাড়ালেই তাকে আরো একাত অপমান শুনতে হবে। কিন্তু কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছে সানা আজকে সবাইকে 100 টাকার নোট দান করছে। তোর সাথে এত বড় ফকির বসে থাকতে তুই অন্য কাউকে দান করছিস? আমাকেও কিছু দে। সানা তার দিকে তাকিয়ে 100 টাকার একটা নোট এগিয়ে দেয়। এসপি সেটাকে হাতে ধরতে সানা বলেছে, ধর, এগুলো কালনাগিনীর টাকা। আরে কি বলছিস কি? বিশ্বে ভরা মানি? না না না, নেও না, নে আরো নেই। আব্বে, হ্যান্ড ওয়াশ দে। সানা তার দিকে টিস্যু বক্সটা এগিয়ে দিল। এই নে, টিস্যু দিয়ে কাজ চালা। নিয়েছিস কিভাবে? লুটে নিয়েছি। বাহ দিদি বাহ, একদম বেশি করে দিদি। তুই তো জানিস আমি মেয়েটা খারাপ হতে পারি, কিন্তু মনটা একদম কাকের মতো সুন্দর, জিলাপির মতো সোজা, পাথরের থেকেও নরম। আমি কি কাউকে বেশি লুটতে পারি বল? এবার দুজনে উচ্চ হাসিতে ফেঁচে পড়ল। গাড়ি চলতে থাকলো তার আপন গতিতে। জাওয়ান ম্যানশনের হল রুমে সামনাসামনি বসে আছে আরজে আর মিসেস সোফিয়া। পুরো কক্ষে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। আরজে একটু আগে এসেছে, সোফিয়ার হাতে অফিসের কাগজপত্র। প্রথমেই নীরবতা ভেঙে আরজে বলে উঠছে, মম, আমি ডিসিশন নিয়েছি। আমি বিয়ের ব্যাপারটা পাবলিক করব। সোফিয়া বিদ্যুৎ বেগে আরজের দিকে অবাক করা দৃষ্টি নিয়ে নিক্ষেপ করলো। রনক, বেটা, ডু ইউ লস্ট ইউর মাইন্ড? আরজে মুখ খুলে কিছু বলার আগে তিনি শীতল কণ্ঠে বললেন, তুমি জানো তুমি কোথায় আছো? তুমি কি চাইছো? এই মুহূর্তে ওই নির্দোষ মেয়েটার প্রাণ যাক? তুমি কি ওর জীবনের গ্যারান্টি দিতে পারবে? আই ক্যান প্রোটেক্ট মাই ওয়েমেন। সোফিয়া ভেতর থেকে আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেও উপরে তার স্তর একদম শীতল শান্ত, যেন কিছুই হয়নি। লিসেন রনক, চারদিকে আমাদের শত্রুর অভাব নেই, আবার নতুন করে মাস্টার পেছনে পড়েছে। গত 3 দিনে ওকে ধরার জন্য আমি অনেক লোক লাগিয়েছি। এই নিয়ে 7-8 জনকে মেরেও ফেলেছে ও। তুমি কি চাইছো? ওই মেয়েটাকে এসবে জড়াতে? তো সোফিয়া নিজের বাক্য সম্পূর্ণ করার আগে আরজে ঘর কাঁপিয়ে উম্মাদের মতো হেসে উঠল। সোফিয়া বুঝল না তার হাসির কারণ। আরজে কিছুক্ষণ পর হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠছে, ইউ নো হোয়াট মম, আমি সানাকে এতদিন কেন দূরে রেখেছি? কারণ বহিঃশত্রুর থেকে আমার ঘর শত্রু অনেক বেশি ডেঞ্জারাস। সোফিয়া এবার আর নিজেকে আটকাতে না পেরে গর্জে উঠে রাগে। আর যে তুমি লিমিট ক্রস করছো। মহিলার কথা তোয়াক্কা না করে আরজে উঠে দাঁড়ায়। Don't shout on me, Mom. Just remember, you make me like that, like a monster. এই বলে আরজে কোনো দিকে না তাকিয়ে চলে গেল। এদিকে সোফিয়ার রাগে চোখ মুখ লাল হয়ে উঠেছে। উনি যে ভয়টা পেয়েছিল সেটাই হচ্ছে। ক্রোধ কক্ষের সব কিছু জিনিসপত্র একে একে ছুঁড়ে ফেলে ভাঙচুর শুরু করে দিয়েছেন, যেন নিজের রাগটা মেটানোর স্বল্প চেষ্টা। ওই মেয়েটাকে আমি মেরেই ফেলবো। আমার সাম্রাজ্য আমি কিছুতেই ধ্বংস সহ্য করব না। হাত ছুল মুসাবকে। পাকিস্তান বংশ উদ্ভূত আফগান মুসাব মুহূর্তেই
হাজির হলো। সোফিয়া তার দিকে তাকিয়ে আদেশ ছুড়ল। ওই মেয়েটাকে পৃথিবী থেকে সরানোর ব্যবস্থা করো। মুসা মাথা নিচু করে ওকে লেজি বলে চলে গেল। মুসা বের হতেই দেখে আরজের বাম হাত ব্রিটিশ জ্যাক দাঁড়িয়ে তাকে চোখ দিয়ে আরজে গাড়ির দিকে ইশারা করছে। মুসাব তার ইশারা বুঝে আরজের গাড়ির দিকে চলে যায়। আরজেল রোলস রয়েসের 5 মিনিট নীরবতার পর আরজে মুসাবকে শক্ত কঞ্চে বলে হচ্ছে, আপনার লেডিকে বলে দেবেন সানার থেকে দূরে থাকতে। তুমি তোমার মাকে খুব ভালো করেই জানো, এই জন্যই তো এতদিন চুপ ছিলাম। তাহলে এখন ওকে হারানো সম্ভব না। মায়ের বিরুদ্ধে যাবে? বিরুদ্ধ জানি না, কিন্তু যুদ্ধ হলে না আমি হার মানবো, না আমি পিছু হটবো। মুসাব নেমে গেল গাড়ি থেকে। মুহূর্তে আরজের গাড়ি তার দৃষ্টিসীমা অতিক্রম করলো। তার ভয় হচ্ছে এই মা ছেলের যুদ্ধে ধ্বংস ছাড়া আর কিছুই ডেকে আনবে না, কারণ দুজনেই একই উন্মাদনায় বিশ্বাসী। জানি না ওই মেয়েটার জীবনে কি আসতে চলেছে। একটা হাসিখুশি মেয়ের জীবন কিভাবে কালো ছায়ায় জড়িয়ে গেল। ওই সারফারাজ চৌধুরী কি হলো? আয়নের এই মুহূর্তে ইচ্ছে করছে গলায় ফাঁস লাগাতে, না হয় নিজে কচু গাছে ঝুলে যেতে। ব্যাটা সকাল থেকে এই পর্যন্ত 50 বার বোধহয় জিজ্ঞেস করে ফেলেছে। স্যার, আমি 10-12 জায়গা থেকে খোঁজ নিয়েছি, ওরা ফ্রেন্ডই শুধু। আরজে নিজের চোখ বন্ধ করে সিটে হেলান দিল। তারপরও আরজের মনে সন্দেহ যাচ্ছে না। আজকাল সানা একটু বেশি তাকে এড়িয়ে চলছে। কোথাও ওই ছেলেটার কারণে নয় তো? একবার ওই ছেলেটার সাথে দেখা করে ভালো করে ক্লাস নিতে হবে। অন্যের বউকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া বের হয়ে যাবে। তার ভাবনার সমাপ্তি ঘটে আইনের কঞ্চে। স্যার, আজ আপনার শরফ চৌধুরীর সাথে বিজনেস আর মুভি নিয়ে মিটিং আছে। ওকে গিনিতে চলো। সারহাদ নিজের কেবিনে সানাকে ডেকেছে, কিন্তু 5 মিনিট অতিবাহিত হওয়ার পরও যখন সানা এলো না, তখনই সারহাদ উঠে দাঁড়ালো। নিজের হাতে থাকা অ্যাজমার পিগে রয়্যাল অক ঘড়িতে একবার সময় দেখে নিল। এরই মাঝে তার দরজায় কেউ নক করলো। ভেসে এলো রিনরিনে মিলি কণ্ঠস্বর। স্যার আসবো? সারা চোখ তুলে তাকালো, ছোটে অদ্ভুত হাসি। ও সিমরান, কাম। কাছের দরজা ঠেলে সারহাদের কেবিনে প্রবেশ করে সানা। সঙ্গে সঙ্গে তার নাকে এলো এক অদ্ভুত গাঢ় অনির্দিষ্ট এক সুগন্ধ। ধোঁয়াটে স্যান্ডালউড ও ভ্যানিলার সঙ্গে রহস্যময় আম্বার ও মিষ্টি ঘাসের ধোয়া, ব্ল্যাক ফ্যান্টম পারফিউমের। ঘরের ভেতরটা অদ্ভুতভাবে শান্ত। সানার হাঁটার সঙ্গে সঙ্গে মেঝেতে তার পড়া হিলের শব্দ অস্বাভাবিকভাবে জড়িয়ে শোনাচ্ছে। সানা না চাইতো তার নজর দেয়ালে চিত্রকর্মগুলোর উপর পড়ে। ওই দিন তাড়াহুড়ো এগুলো নজরে আসেনি। সানার মনে হচ্ছে পেন্টিংগুলো একেবারে অজানা এবং বোঝার উপায়হীন। প্রতিটি পেন্টিংয়ে কোনো মেয়ের এইটুকু শুধু বোধগম্য হচ্ছে। তার সাথে একটা খালি ক্যানভাসও ঝুলিয়ে রাখা। সানার অবচেতনভাবে চিত্রগুলোর দিকে কতক্ষণ তাকালো। কেমন যেন তার মনে হচ্ছে চিত্রগুলো তার দিকে সরাসরি তাকিয়ে আছে। সানার ভাবনার সমাপ্তি ঘটে যখন সারহাদের গম্ভীর কণ্ঠে তার কানে ভেসে আসে। সানা কোনো রকম বাক্যবায় না করেই বসে পড়ে। সারহাদ নিজের চশমাখানা মাধ্যমা আঙুল দিয়ে আরেকটু উপরে তুলে শীতল কণ্ঠে শুধল, তোমার অফিস কেমন লেগেছে? সানা মনে মনে ভাবছে এত জরুরি তলব করেছে এটা জিজ্ঞেস করার জন্য নাকি, কিন্তু মুখ ফুটে অন্য কথা। খুব ভালো স্যার। আমার ডিজাইনগুলো হ্যাঁ, তোমার নতুন ডিজাইনগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। স্যার, আমার কাছে তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, আমি বরং ইমেইলে। সানার কথা থেমে গেল যখন সারহাদ নিজের ফোনখানা তার দিকে বাড়িয়ে দিল। সানা না চাইতো হাত বাড়িয়ে নিল ফোনটা, নিয়ে নিজের নাম্বারটা টাইপ করতে শুরু করলো। তার কেমন একটা গা ছমছমে ভাব হচ্ছে। এদিকে সারহাদের ঠোঁটের কোণে রহস্যময় ক্ষণঘটা এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তার সামনে বসা মানবীর দিকে। হঠাৎ সে হাত দিয়ে টেবিলের উপর থাকা রহস্যময় কালো স্ফটিকের গোলকটা হালকা ঘোরালো। একটা অদ্ভুত ভয়ার্থ শব্দ তৈরি করে এটি ঘুরতে শুরু করলো। সানা এক পলক সেদিকে তাকে পরপর চোখ নামিয়ে সারহাদের দিকে ফোনটা এগিয়ে দিল। সারহাদ ফোন হাতে নিয়ে কিছু বলার আগেই এসপির প্রবেশ ঘটে। সানা মনে মনে একটু স্বস্তি ফিরে পায়। ব্রো, আই এম হিয়ার।
এই বলে এসপি সানার পাশে চেয়ারখানা দখল করে থপ করে বসে পড়ে। তো সিমরান, তোমাকে আলাদা কেবিনে শিফট করা হলো, সাথে এসপি আজ থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। সানার কপালে ভাঁজ পড়ে। সে বুঝলো না সারাদের কথার অর্থ। তার মুখ থেকে কোনো শব্দ বেরোনোর আগে এসপি বলে হচ্ছে, আমার মা, তোকে আমি খাঁটি বাংলায় বোঝাবো, চল। সানা কথা বলো না। ওকে স্যার বলে দরজার দিকে চলে যায়। এদিকে সারহাত কিছু না বলে ড্রয়ার খুলে একটা ডাস্ট বের করে নিশানা লাগায় খালি ক্যানভাসের দিকে। নিখুঁতভাবে লেগে যায় তার নিশানা ঠিক মাঝখানে। ইটস ইয়োর টার্ন টু পেইন্ট। গিনির উত্তপ্ত দুপুরকে চিরে এক রাজকীয় গর্জনে ঢুকে আর যে দামি রোলস রয়েস গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে মহাকর্ষ যেন থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। বাম পাশে কাইলিন আর ডান পাশে জ্যাক, দুজনেরই ঠান্ডা মুখ, যন্ত্র মানবের মতো নিখুঁত গণনায় হাঁচা, যেন এক মুহূর্ত কারো অস্তিত্ব মুছে দিতে পারে। পেছনে ছায়ার মতো সরে এলো 3-4 জন স্থূলদেহী বডিগার্ড। তাদের কালো স্যুট বাতাস যেন ছেদন করে আরজিকে কেন্দ্র করে একটি চলমান দুর্গই তৈরি করল। চারপাশে তখন আগুন লেগে গেছে উত্তেজনায়। মেয়েদের কণ্ঠ ছড়িয়ে পড়ছে ক্রমাগত। ইতিমধ্যে ভিড় লেগে গেছে। আরজি শুধু একবার চোখ তুলে তাকালো চারিপাশে, তারপর এগিয়ে গেল ভিআইপি লিফটের দিকে। ভারী লিফটের দরজার সামনে খুলে গেল। আরজি একবারও পেছনে ফিরে তাকালো না। সারা হল ঘর তাকে চাইলো, ডাকলো, কিন্তু সে সব কিছু নিঃশব্দে পেছনে ফেলে নির্বিকার ভঙ্গিতে লিফটে প্রবেশ করলো। 2 তলা আর ক্যান্টিনে বসে আছে সানা আর এসপির দুঃখ ভরা কাহিনী শুনে সানার পেট ফেটে হাসি আসছে, কিন্তু এটা পাবলিক প্লেস বলে হাসতেও পারছে না। তার মানে তোর হরপ্পা মামা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া ছাড়া তোর পেছনে পড়ে আছে। হ্যাঁ, কি আর বলবো। আই থিঙ্ক উনি ভাবেন পৃথিবীর প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আর যা যা হবে বা হচ্ছে সব আমার কারণেই হয়েছে। আচ্ছা যাই হোক, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আয়। আফটার অল তুই আমার অকাজের অ্যাসিস্ট্যান্ট। সানা আইসক্রিম হাতে নিয়ে বেরিয়ে পড়ে তার 8 তলায় থাকা নতুন কেবিনের উদ্দেশ্যে। তারা ভিআইপি এলিভেটরের সামনে দাঁড়িয়ে প্রেস করতেই সাথে সাথে লিফট খুলে যায়। ভেতরে থাকা আর যে চোখ তুলে তাকাতে চোকাচোকি হয় সানা আর এসপির সাথে। ও শিট, এসপি আজ তো গায়া কামছে। সামনে থাকা আর্যের দেহে এক মুহূর্তের জন্য শীতল ধাক্কা অনুভব করলো। সবকিছু যেন হঠাৎই অপ্রাসঙ্গিক হয়ে গেল। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল তার। হাত মুষ্টিবদ্ধ করে ভেতর আগ্নেয়গিরি সংবরণের যথাসাধ্য চেষ্টা আর্যে সে নিজেকে নিজেই বোঝালো এটা পাবলিক প্লেস। লিফট ফুল, আমরা নেক্সট ডে। তারা বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে আর্যের চোখ তুলে তাকালো। তার দুপাশে সাথে সাথে আয়ান ছাড়া সবাই বেরিয়ে পড়ে। সানা আর এসপি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ঢুকে পড়ে। মুহূর্তেই লিফট ক্লোজ হয়ে যায়। আর যে চোখ দুটো অন্ধকারে ডুবে গেল। তার ইচ্ছে করছে এই মুহূর্তে এই ছেলের নকশি ফাটাই দিতে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হঠাৎই এসপিকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দিল। দাঁড়িয়ে যায় সানার একদম গা ঘেঁষে। সানার এদিকে খেয়াল নেই। আল্লাহ এখান থেকে কিভাবে বাঁচা সম্ভব? উপরওয়ালা এবারের মতো বাঁচিয়ে দিলে আমি 2 টাকা দান করব নিজের পকেট থেকে। অন্যদিকে এসপি আকস্মিক আক্রমণে দেয়ালের সাথে ধাক্কা খায়। সে নিজেকে সামনে কিছু বলার আগে ভেসে আসে আজ কণ্ঠস্বর। আমার অক্সিজেন আসছে না। পেছনে থাকা বেচারা আয়ান বুঝলো না আর্যের কথা। স্যার, লিফটে অক্সিজেন আসবে কোথা থেকে? আর্যের মাথা অতিরিক্ত রক্ত চেপে আছে। তার উপর এটা তার ইচ্ছে করছে এই মুহূর্তে একে নিচেই ফেলে দিতে। সবাই ঘর শত্রু বিভীষণ। আর যে তার দিকে কটমট দৃষ্টিতে তাকাতেই আয়ান চুপ হয়ে যায়। সে এবার এসপির দিকে অগ্নিঝরা চাহনিতে তাকায়। হোয়াট ইজ স্যার? তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগে আর যে হাত উঁচিয়ে থামিয়ে দিল। হোয়াট আ সারপ্রাইজ, বিগ ফ্যান ব্রো। এটুকু আমি জানি, কিন্তু তুমি কি জানো শি ইজ ম্যারিড? হ্যাঁ, শুরু থেকেই। আর যে এবার আর নিজেকে সংবরণ করতে পারল না। এসপি জবাব তাকে আরো অস্থির করে তুলল। আর্যের বুকে রাগ তর তর করে বেড়ে উঠেছে। হাতের শিরাগুলো চান চান, চোয়াল শক্ত, দৃষ্টিতে বিষাদ আর
হিংস্রতা। এক জানে এসপির কলার টেনে ধরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। একটা ম্যারিড মেয়ের পেছনে পড়তে তোমার লজ্জা করেনি? দেখুন মিস্টার জওয়ান, আমরা শুধু ফ্রেন্ড। আর তারা বাক্য না শুনে আরজে তার কলার ছেড়ে দেয়। ফিসফিস করে বলে উঠছে, দুটো অপশন, খুন হতে চাস নাকি কিডন্যাপ? এসপি শক্ত কঞ্চে মুখ খুলে কিছু বলার আগে কাঙ্ক্ষিত ফ্লোরে এসে লিফট খুলে যায়। প্রথমে আয়ন বেরিয়ে পড়ে, এই তৃতীয় বিশ্বযুদ্ধে সে নেই। এসপি তারপর বের হয়। সানা বের হওয়ার জন্য এক পা দিয়ে আরেক পা বের করার আগে আরজে এক টানে তাকে লিফটের ভিতরে ঢুকিয়ে লিফটের সর্বোচ্চ বাটনে প্রেস করে দেয়। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে সানার হাতে থাকা আইসক্রিমটা নিয়ে বাইরে দিকে ছুঁড়ে ফেলে দেয়। ওইটা গিয়ে পরে এসপির ড্রেসে। ঘটনা এতই দ্রুত ঘটে যে কারো বোধগম্যই হলো না। এসপি বুঝতেই লিফটের দরজায় গিয়ে আঘাত হানে। জাউরা দরজা খোল। সাথে কয়েকটা গালিও ছুটতে থাকে আরজের দিকে। পাশে থাকা আয়নের চোখ বড় বড় হয়ে যায়। এই ইসরে পাকা ছেলে কাকে জাউরা বলছে? যদিও ঠিক নামই ডেকেছে, তারপরও স্যার শুনতে পারলে এই ছেলের সানডে মানে ক্লোজ করে ফেলবে। দেখো ছেলে, আমাদের পরিচয় হয়নি। আমি আয়ান। তো আমি কি করব? মিষ্টি বিতরণ করব নাকি আজব?